বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দৈনিক ভিত্তিক শ্রমিক নির্ধারণ করে বাংলাদেশের প্রতিনিধি মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর পরিদপ্তর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদেরকে বয়স শিথিল করে স্থায়ীকরণ বা আত্মীকরণের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি আমার দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী মাওলানা মোজাম্মেল হোসেন ভাইকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون والذين هم لأماناتهم وعهدهم راعون أولئك في جنة مكرمون وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা একটি সর্বোত্তম দল মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে কর্মক্ষেত্রে নিয়ে আসা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজে বাধা দান করবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখবে এবং যারা তাদের আমানত রক্ষা করে এবং ওয়াদা পূরণ করে তারা হবে সম্মানিত জান্নাতে আর তোমরা তোমাদের অধীনে শ্রমিকদের প্রতি ভালো আচরণ করবে সূরা আল ইমরান সূরা নিসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ আপনাদেরকে এই পর্যায়ে স্বাগত বক্তব্য নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ গোলামউদ্দিন ভাইকে স্বাগত বক্তব্য নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া
সহ বিভিন্ন প্রশাসনের ও সংস্থার ভাই ও বোনেরা মঞ্চে উপস্থিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য নির্যাতিত মানুষের পক্ষে যিনি কথা বলেন, আজকে প্রধান অতিথি হিসেবে যে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকি ভাই। উপস্থিত আছেন কর্মচারী অধিকার আদায়ের জন্য যিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, তিনি আর কেউ নন, অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন ভাই। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব মাহবুবুর রহমান আনিস ভাই। উপস্থিত বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য সচিব, আজকের সঞ্চালক জনাব মোহাম্মদ ইজানুর রহমান বাদল ভাই। উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সামনে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়োজিত প্রতিনিধিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, সর্বপ্রথম গভীর ভাবে আপনাদেরকে আমার সংগ্রামী সালাম দিবেন। সালাম আলাইকুম। এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সদস্য সচিব বাদল ভাইকে সঞ্চালনার দায়িত্ব প্রদান করল। ভিতরে আছে শ্রমিকের সমৃদ্ধশালী জীবন, সমৃদ্ধশালী আধুনিক বৈষম্য মুক্ত দাসত্বমুক্ত বাংলাদেশ পরিণত বঞ্চিত দৈনিক কর্মচারীদের জীবন। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন সিরাজুল ইসলাম। আমি ওনাকে অসুস্থতার জন্য ওনাকে দায়িত্ব প্রদান করছি। ধন্যবাদ মিজানুর রহমান বাদল ভাইকে। বাংলাদেশ দৈনিক মজুরি কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বাতিল ও বাংলাদেশের দপ্তর, অধিদপ্তর, রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদেরকে স্ব-পদে স্থায়ীকরণ ও আত্মীকরণ এর দাবিতে এই সংবাদ সম্মেলন। আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ বরমুদ্দিন ভাই। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আন্দোলন সংগ্রামের বীর সেনানী, নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মেহনত মানুষের কণ্ঠস্বর, গণসংহতি আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রধান সমন্বয়কারী, আমাদের সবার পরিচিত মুখ জোনায়েদ সাকি ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন নিপীড়িত নির্যাতিত শ্রমিকের অধিকার নিয়ে আইনি লড়াই করা ব্যক্তিত্ব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের আইন বিষয় উপদেষ্টা অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মাহবুবুর রহমান আনিস ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সংগ্রামী সদস্য সচিব মিজানুর রহমান বাদল ভাই। আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার প্রাণের স্পন্দন বাংলাদেশের দৈনিক মনোভিত্তিক ভাই বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তর সম্মান সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি দৈনিক মনোভিত্তিক কর্মচারী সমস্যা সমাধান তার আপুকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আগত অতিথিবৃন্দ, সামনের উপস্থিত নির্যাতিত বঞ্চিত দৈনিক মজুরি ভিত্তিক ভাই ও বোনেরা আমার, সবাইকে আজকের সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার দাবিনামা অনুযায়ী মহিলা কর্মচারী মাতৃত্বকালীন ছুটি নিয়ে কিছু কথা বলব। দৈনিক মজুরি ভিত্তিক একজন মহিলা মাতৃত্বকালীন ছুটি না পাওয়ার জন্য আমি বা আমরা অনেক বোনেরা মা হতে ভয় পাই। একজন মহিলা কর্মচারীর মাতৃত্বকালীন ছুটি তার সাংবিধানিক অধিকার এবং তার নৈতিক অধিকার। সারা বাংলাদেশে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত সকল মন্ত্রণালয়ে আমার যে বোনেরা আছে, এই মাতৃত্বকালীন ছুটি থেকে তারা সবাই বঞ্চিত হয়। আমি মিডিয়ার মাধ্যমে এবং শ্রম সংস্কার কমিশন ও নারী সংস্কার কমিশন সহ দেশের গণ্যমান্য সুশীল সমাজের কাছে এবং রাষ্ট্রের কাছে আমি আকুল আবেদন জানাই, দ্রুত সময়ের মধ্যে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিত করণ নীতিমালা 2025 বাতিল করে আমাদের মাতৃত্বকালীন ছুটি এবং আমাদের মা হওয়ার অধিকার আমার এই রাষ্ট্রের কাছে চাচ্ছি। এই বক্তব্যের মাঝখানে আমি ছোট্ট একটু আমার অসুবিধা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমি কিছুদিন আগে, সম্ভবত 2-3 সপ্তাহ আগে, আমার একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, যে কথা বলতে আমি এখন বলার ভাষাই আমার কাছে না। এরপর সামনের দিকে যে আমি আবার আরেকটা বাচ্চা নেওয়ার চিন্তাধারা করব, সেরকম কোনো সাহসই নাই আমার। এজন্য রাষ্ট্র দায়ী। পঁচিশের নীতিমালা মানি না, মানবো না। কাজ করি 30 দিন, বেতন কেন 22 দিন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এতটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাহের আপু অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি অধিদপ্তর থেকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী জনাব হাসান আলী ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ
দৈনিক ভিত্তিক মজুরি সম্মানিত আহ্বায়ক এবং আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জুনায়েদ সাকিব ভাই এবং গণসংগঠন আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং আমার সামনে উপস্থিত আছেন দৈনিক ভিত্তিক কর্মচারী ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দীর্ঘ কথা বলবো না। আমাদের শ্রমিকের যে সমস্যাটা আজকে একদিন নয়, আমি 2005 থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে জড়িত এবং আমার সহকর্মী কেউ 20 বছর 22 বছর 26 বছর পর্যন্ত এই দপ্তরে কর্মরত আছে। কিন্তু আমাদের দীর্ঘদিনের যে একটা সমস্যা বলা হচ্ছে যে আমরা চাকরি করি, আমরা শ্রমিক হিসেবে কাজ করি, কিন্তু তার ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত। আমাদের যে দৈনিক হাজিরা সেটা থেকে আমরা বঞ্চিত এবং বর্তমানে বলা হচ্ছে যে আমরা যে একটা অধিদপ্তর, সরকারি অধিদপ্তরের সাথে দীর্ঘদিন কন্টিনিউ বলা হচ্ছে যে 22-20 বছর থেকে আমরা চাকরি করতেছি, সেখান থেকে আমাদের বিভিন্ন উচ্চ ভাতা আমরা বলতেই পারি না যে কোনো দপ্তরে আমরা চাকরি করি, কিন্তু এটা একটা অমানবিক। আমরা এই বর্তমানে 2025-এ যে নীতিমালা প্রণয়ন করেছেন, এই নীতিমালা অতি বিলম্বে বাতিল করে নতুন করে শ্রম সংস্কার কমিশনের মাধ্যমে গঠন এবং শ্রমিকদের কল্যাণের জন্য গঠনমূলক একটা নীতিমালা প্রণয়ন করে শ্রমিকের উন্নয়ন। এবং আর একটা দাবি আমি জোর দাবি জানাচ্ছি যে বাংলাদেশের শ্রমিকেরা আমরা কাজ করি, কিন্তু দুইটা উৎসব ভাতা, যেমন ঈদ আসলে আমাদের সবচেয়ে খারাপ লাগে যে আমরা ঈদে কখনো করতে পারি না পরিবারকে, যে আমরা ঈদের বোনাস পাই, সন্তানকে বলতে পারি নাই এখনো যে আমি চাকরি করি, ঈদের একটা বোনাস 5,000 বা 10,000 বা 500 টাকা আমি পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত বলতে পারি না। আমি দীর্ঘ 25 বছর থেকে আজকে এই দপ্তরের সাথে জড়িত, কিন্তু প্রত্যন্ত অধিদপ্তর শুধু বাংলাদেশের অন্যান্য দপ্তর থেকে এই দপ্তর কিন্তু আমরা বাংলাদেশের গভর্নমেন্টকে আমরা অনেক রাজস্ব দেই। সেই বিভিন্ন রাজস্ব খাতে যারা কর্মরত থাকে তারা বিভিন্ন শ্রমিকেরা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কাজ করে এবং দিন রাত 24 ঘন্টা বলা যায় যে 8 ঘন্টা না 10 থেকে 12 ঘন্টা তারা শ্রম দেয়। আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা জোর দাবি জানাচ্ছি আজকে সাংবাদিকদের মাধ্যমে আপনারা এই দ্রুত শ্রমিকদের অভাব এবং যে দ্রুত শ্রমিকদের যে একটা দাবি সেটা অতি বিলম্বে কার্যকর করে 25-এ নীতিমালা বা অতি বিলম্বে বাতিল করে আমাদের জনসংস্কার কমিশনের মাধ্যমে সুন্দর এবং গঠনমূলক একটা নীতিমালা প্রণয়ন করে শ্রমিকের উন্নয়নের জন্য সহায়তা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাসান আলী ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি দৈনিক মজুরি কর্মচারী পরমাণু শক্তি কমিশন বাংলাদেশ মোহাম্মদ সিরা আক্তারকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ সিরা আক্তার। বাংলাদেশ দৈনিক ভিত্তিক মজুরি কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমরা যারা দৈনিক ভিত্তিক আউটসোর্সিং সবাই একত্রিত হয়েছি দূর দূরান্ত থেকে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে কেন সবাই আবেগ আপ্লুত হয়ে আসছি সবাই জানি, কারণই অজানা নয়। বাংলাদেশে যে যেখানে কাজ করুক না কেন সবাই শ্রমিক, সেটা সরকারি হোক বেসরকারি হোক স্বায়ত্তশাসিত হোক, সবাই শ্রমিক। হয়তো কেউ সরকারি ভাবে সুন্দরভাবে যায়, কেউ বা অবহেলিত ভাবে যায়, কেউ বা পেটের দায়ে যায়, কেউ বা জীবন রক্ষার জন্য যায়। আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সরকারি জায়গায় দেখবেন যে 23 বছর 20 বছর বা কারোর 30 বছর আছে, এমনও নজির আছে তার জীবনটাও শেষ হয়ে গেছে। এই যে বছরের পর
সবাই জানি। প্রত্যেকটা সংগ্রামের পেছনেই রক্তক্ষরণ হয়। আমরা চাই না সেটা হোক। আমরা চাই স্বাভাবিকভাবে সুন্দরভাবে আমাদের দাবিগুলো যেন একটু মেনে নিই এবং যে যার যার জায়গার যে পরিবারগুলো রয়েছে পরিবারগুলোকে আমরা যেন সুন্দরভাবে বাঁচতে শিখাই এবং তার সাথে আমাদের সন্তানগুলো যে বড় হচ্ছে তাদেরকেও যেন আমরা সুন্দরভাবে মানুষের মতো মানুষ করতে পারি। আর আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমরা দৈনিক ভিত্তিক সবার কাছেই অবহেলিত। আমরা যে সেক্টরে কাজ করি তাদের বিহেভিয়ার বলেন, তাদের মানে চলন ফলন বলেন, সবকিছুই বলেন আমাদেরকে খুবই ছোট করে দেখে। আমরা এই বৈষম্যটা চাই না। বৈষম্য আসতেছে, আমরা এই বৈষম্য কখনোই চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে একজন দৈনিক ভিত্তিক হোক আর সরকারি লোক হোক, এক জায়গায় যখন আমরা কাজ করি তখন কিন্তু শ্রম দিয়েই করি। বিশেষ করে আমাদের দৈনিক ভিত্তিকের কাছ থেকে কিন্তু শ্রমটা আদায় করেই নেয়। ঠিক আছে, সবাই কিন্তু ওই একটু হলেও সরকারি লোকগুলা আরাম আয়েশ করেই থাকে। সেগুলোকে বিলিয়ে দিয়ে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, সেটাও আমাদের কষ্ট না। আমরা চাই সবাই তো দক্ষ, অবশ্যই দক্ষ না হলে যে যার যার জায়গা থেকে কখনোই কাজ করতে পারতাম না। এক মাসের মাথা ধরে আমাদের ছাঁটাই করেই দিত বা আমরা এত দক্ষ ভাবে আগাতে পারতামও না। আমাদেরকে দিয়ে কাজ করে কিন্তু সেই মন্ত্রণালয় 25-এর যে নীতিমালা দিছে এটা তো আমরা কখনোই বাস্তবায়ন করতে দিব না। মন্ত্রণালয় হয়েছে কিন্তু মন্ত্রণালয় কিন্তু একদিনে হয় নাই, একটু একটু করে কিন্তু এই শ্রমিকরা কিন্তু আগায় দিচ্ছে। সেই মন্ত্রণালয় শ্রমিকদের ছাড়া কিছু করবে সেটা কিন্তু আমরা গ্রহণ করব না। আমরা চাই অবশ্যই আমাদের চাকরির স্থায়ীকরণ, অবশ্যই মানে স্থায়ীকরণ তো অবশ্যই, যদি স্থায়ীকরণ হয় আলহামদুলিল্লাহ, এতে শুধু আমরা না প্রত্যেকটা পরিবার বাঁচবে, সুন্দরভাবে সন্তানগুলো মানুষ হবে এবং আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো। এই সংগ্রাম আমরা রক্ত দিয়ে হোক, রাস্তায় নেমে হোক বা যেভাবে হোক আমরা প্রাথমিক পর্যায়ে করতে চাই না। সুন্দরভাবে আপনাদের সামনে প্রকাশ করি এবং আপনারা সুন্দরভাবে আমাদেরকে নিয়ে একটু ভাবেন, দয়া করেন আমাদের উপরে যেন কোনো রকম কোনো চাপ সৃষ্টি যেন না হয়। আর চাপ সৃষ্টি হলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আর রাস্তায় নামলে কি হবে সেটা সবারই অজানা নয়, সবাই কিন্তু জানে। অতএব আমাদের একটাই দাবি, 25-এর নীতিমালা আমরা মানি না, মানব না। আমাদের চাকরি স্থায়ীকরণ হতেই হবে, এটাই আমাদের একটাই দাবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধর্মসমাজ সুদামকে। বৈষম্য চাই না, চাই মর্যাদাপূর্ণ জীবন ধারণের অধিকার, চাই শ্রমিকের চাকরি নিশ্চয়তা, চাই সুখ সমাজশীল দৈনিক আধুনিক বৈষম্যমুক্ত দশক মুক্ত বাংলাদেশ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি দৈনিক মজুরি কর্মচারী বিভিন্ন থেকে রঘুজামান ভাইকে রঘুজামান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রঘুজামান ভাই। মোহাম্মদ রঘুজামান ভাই। এবারে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি জানানি মন্ত্রণালয় থেকে নজরুল ইসলাম ফাইন থেকে
বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যে বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশের কথা বলছি, সেই বৈষম্য কিন্তু আনতে পারিনি। এখনো বৈষম্য দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকের ক্ষেত্রে রয়ে গেছে। আমরা কিন্তু সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং ইমার্জেন্সি সকল সেক্টরে কিন্তু আমরা কাজ করে আছি, শ্রম দিয়ে আসছি। শ্রমিকের দামের বিনিময়ে কিন্তু আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা ভোগ করছি। আমরা বিশেষ করে আমরা যে মন্ত্রণালয়তে কাজ করছি, 450 টাকা দৈনিক মজুরি ভিত্তিতে আমরা কাজ করছি, যা মজুরিবিহীন ঘটনা। এরকম মজুরি যদি থাকে, সে শ্রমিক কখনো মাথা উঁচু করে স্বাধীন বাংলাদেশে বসবাস করছে এই কথা বড় বড় করে বলতে পারে না। এটা আমাদের বড়ই দুর্ভাগ্য। এই যে আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, গতকালকে যে আমাদের ঈদুল আজহার 10 দিনের ছুটি সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে। যদি আমাদের হাজিরা 22 দিনের হয়, 10 দিন যদি ছুটি যায়, আমরা কি নিয়ে ঘরে যাব? এই আমরা বৈষম্যহীন কোন নীতিমালা, বৈষম্য আছে এমন কোন নীতিমালা শ্রমিকের ক্ষেত্রে আমরা চাই না। আন্তর্জাতিক শ্রমবাজারকে অনুসরণ করে আমরা শ্রম সংস্থা কমিশনের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের জন্য গ্রহণযোগ্য নীতিমালা বাস্তবায়ন করুন এবং আমরা যারা যে যে প্রতিষ্ঠানে আছি, সব প্রতিষ্ঠানে আমাদেরকে চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে আপনারা আপনাদের ভূমিকা রাখুন। এই বলে বক্তব্য রাখি। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যা নির্মল পরিশ্রমের কারণে আপনি সংবাদ সম্মেলন করতে পারছি, এর পিছনে তার নির্মল পরিশ্রম। ঢাকা মেডিকেল কলেজ থেকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী শিশির ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন সংস্থা এবং আজকে উপস্থিত আজকে সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি, সর্বত্র নিরলসভাবে যিনি কর্মচারীর পক্ষে প্রতিটি জায়গায় কথা বলেছেন, আমাদের সেই আশা খানকার বাতিঘর জনাব জুনায়েদ সাকিব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন শ্রমিকের অধিকার নিয়ে যিনি আইনি লড়াই করে যাচ্ছেন, নিরলসভাবে শ্রমিকের পক্ষে যিনি কথা বলছেন, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মানিত আইন বিষয়ক উপদেষ্টা জনাব মনিরুজ্জামান লিঙ্গন স্যার মঞ্চে উপস্থিত আছেন। আজকে সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ সমিতির পরিষদের সম্মানিত আহ্বায়ক, রাজপথের নবাগী শহীদ জনাব বুরহানুদ্দিন ভাই মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান আনিস ভাই উপস্থিত আছেন। কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব মিজানুর রহমান বাবর ভাই সহ সামনে উপস্থিত নির্যাতিত, বঞ্চিত, নিপীড়িত আমার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সহযোদ্ধা মা ও ভাই ও বোনেরা, আমি ছোট্ট করে কিছু বৈষম্য তুলে ধরতে চাই। 2018 সালের পর থেকে বাংলাদেশ আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী একটি ব্যানারে আন্দোলন করে তাদের অধিকার নিষ্ঠার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত যখন সংগ্রাম আন্দোলন চালিয়ে যাওয়ার পরে 2024-এর 5ই আগস্টের পর, ছাত্রদের গণ অভ্যুত্থানের পর সাধারণ নির্যাতিত মানুষেরা
শুরু করেন, তারা বৈষম্য থেকে মুক্ত হবেন। এবং পর্যায়ক্রমে আমাদের আন্দোলনের পরে আমরা একটি সফলতা দ্বার প্রান্তে এসে 2025-এর 15 এপ্রিল বৈশাখী উপহার হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বনন্দিত নেতা জনাব ডক্টর ইউনূস স্যার কর্মচারীদেরকে উপহার হিসেবে 2টি নীতিমালা প্রয়োগ করেন, আপনারা জেনে থাকবেন। সেই নীতিমালায় কারো জন্য উপহার হলেও দৈনিক কর্মভিত্তিক কর্মচারীদের জন্য হয়েছে উপহাস। আমরা সেই নীতিমালাকে প্রত্যাখ্যান করছি। সেই নীতিমালায় বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই নীতিমালায় শ্রমিকের অধিকার হরণ করা হয়েছে, সেই নীতিমালায় মা বোনদের মাতৃকালীন ছুটি, এটা একটা সাংবিধানিক অধিকার। সেই অধিকার থেকে মা বোনদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই 2025 সালের নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করছি। বিগত দিনে 2003-এর যে নীতিমালা ছিল, সেই নীতিমালায় স্পষ্ট উল্লেখ ছিল একজন কর্মচারীকে অনুচ্ছেদের চুক্তি অনুযায়ী বার্ষিক মেয়াদে কাজ নাই মজুরির ভিত্তিতে 1 বছর কাজ করার পর ওই ব্যক্তিকে 30 দিনের সমপরিমাণ মজুরি এককালীন পরিশোধিক হিসাবে প্রদান করা যেতে পারে। তবে শর্ত থাকবে, কোর্ট আমাদের সাধারণ শ্রমিক কর্মচারীদেরকে এইখানে বৈষম্য করেছে, তবে শর্ত থাকবে যে তার কাজ সন্তোষজনক এবং কাজের মোট সময় সংশ্লিষ্ট বছরের ন্যূনতম পক্ষে 250 দিন হতে হবে। সংশ্লিষ্ট অর্থ বছরের 1 বছর পরবর্তী অর্থ বছরের মোট কাজের সময় ন্যূনতম পক্ষে 150 দিন হলে নিয়োজনকৃত ব্যক্তি 2 ঈদ, বড়দিন, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সর্বোচ্চ 30 দিনের মজুরির সমপরিমাণ অর্থ উৎসব বোনাস হিসাবে দেওয়া যেতে হবে। 2 ঈদের জন্য প্রাপ্য 2 ভাগে ভাগ করে বোনাস দেওয়া যাবে। বর্তমান নীতিমালায় আমাদের সেই অধিকারটুকু হরণ করেছে। প্রিয় ভাই বোনেরা, যে অধিকারটি আউটসোর্সিং এর 2025 সালের নীতিমালায় উল্লেখ হলেও দৈনিক মজুরি ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালায় উল্লেখ হয় নাই। এরপর আমাদের দাবি ছিল, নীতিমালায় ছিল 18 থেকে 57 এবং বর্তমান 25 সালের নীতিমালায় আসছে 18 থেকে 58 এবং সেখানে স্পষ্ট লেখা ছিল, বলা ছিল যে মজুরির হার দৈনিক চাইলে 10 টাকা বৃদ্ধি করা যেতে পারে, যেটা বর্তমান নীতিমালায় আমাদের সেই বিগত দিনের নীতিমালাতে স্পষ্ট লেখা ছিল একজন দৈনিক মজুরি কর্মচারীকে মাসিক এবং বাৎসরিক মেয়াদে নিয়োজন করা যাবে, যেটা এই নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে 4 গ একজন সাময়িক শ্রমিক দৈনিক ভিত্তিতে নিয়োজিত হইবে এবং মাসে 22 দিনের বেশি সময়ের জন্য কোনো কমে নিয়োজিত রাখা যাবে না, যেটা সবচেয়ে বড় বৈষম্য আমাদের অধিকার হরণ করেছে। বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে আমরা একবারে নিম্ন শ্রেণীর কর্মচারী, বাংলাদেশের প্রতিটি বিপর্যয়ে আমরা সাধারণ কর্মচারীরা মোকাবেলা করে আসছি এই দেশের উন্নয়নের স্বার্থে। এদেশের মানুষের নাগরিক অধিকারের আমরা বরাবরই সহযোগিতা করে আসছি, কিন্তু এই নীতিমালাতে আমাদের সেই সকল অধিকারকে হরণ করেছে। আমরা অতি বিলম্বে 2025 সালের এই নীতিমালা বাতিল করে কর্মচারীদের অধিকার পূর্বের ন্যায় ফিরিয়ে দিয়ে স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণ বা
আত্মীয়করণ করার দাবি জানাচ্ছি। এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, দুনিয়ার মজদুর এই পর্যায়ে অত্যন্ত গোছালো তথ্যপ্রাপ্ত সহকারে বক্তব্য প্রদান করার জন্য এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মানিত অতিথি মহোদয়গণ, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি প্রথমত এখানে উপস্থিত সম্মানিত অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু মেহরবানি করে আমাদের দিকে তাকিয়ে দেখুন। আমাদের এখানে এমন অনেকগুলো লোক রয়েছে যারা দাড়িহীন অফিসে ঢুকেছে, দাড়ি ছাড়া ইয়ং বয়স, যুবক বয়স, কিশোর বয়স অফিসে ঢুকেছে। আজকে তাদের দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, পেকে গিয়েছে। পর্যন্ত তারা একটা অফিসে চাকরি করেছে, এখন পর্যন্ত সেই চাকরির কোনো মূল্যায়ন তারা পায় নাই, তারা কোনো সম্মানটুকু পায় নাই। আমি বলতে চাই, ছাত্র জনতা মিলে বৈষম্য দূর করে ৩৬ আগস্টে ফ্যাসিস্টকে দূর করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি চাই না এখানে এই দেশে আবার আরেকটি ৩৬ আগস্ট হোক। আমি সতর্ক করে বলতে যাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে যাচ্ছি, আপনি নিজের বাহবা পাওয়ার জন্য, আপনারা হয়তো অনেকে জানেন যে তেলের ব্যাপারে বিদেশে বাংলাদেশ অনেকটা ঋণ ছিল, অন্য একটা খাত থেকে সেই ঋণ পরিশোধ করেছে। আবার তাকে কে বা কারা বুদ্ধি দিয়েছে যে দৈনিক মজুরি ভিত্তিক যারা আছে এদের মাসে প্রায় 450 কোটি টাকার মতো বেতন দেওয়া হয়। যদি এই বেতনটা কমায় দেওয়া হয় তাহলে ওখানে কিছু ঋণ পরিশোধ করা যাবে। আমি বলতে চাই, সব জায়গায় হাত দিবেন না, সব জায়গায় হাত দিবেন না। এখানে পরিশ্রম করে খাই, খেটে খাই, সকাল 8টায় অফিসে ঢুকি, রাত 10টা পর্যন্ত আমাদেরকে কাজ করানো হয়। আমাদের কোনো বোনাস নেই, আমাদের কোনো দাবি দেওয়া তারা মানতেছে না। আমরা এদেশেরই নাগরিক, আমরা কোনো রোহিঙ্গা না। সম্মানিত অতিথি মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যখন ঈদের সামনে বাড়িতে যাই, একান্ত এতিমের মতো, অসহায়ের মতো বাড়িতে যাই। আমার সকলেই কিন্তু মোটা অঙ্কের বোনাস ব্যাগ ভরে ভরে নিয়ে যায়। আমাদের সন্তান আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে। আপনি সম্মানিত অতিথি মহোদয়, আপনি উদার মনের মানুষ, আপনি জনকল্যাণে কাজ করেন। আপনার সকলেই আপনার প্রতি বিনীত আবেদন জানাই, আপনি আমাদের এই দুঃখ কষ্ট আপনি সংশ্লিষ্ট মহলকে আপনি জানাবেন এবং আমাদের দুঃখিত হয়ে আমাদের পাশে থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোজাম্মেল ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষের জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ ওমর ফারুক, সভাপতি ডিপিএসসি, কেন্দ্রীয় প্রতিনিধি, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সংক্ষিপ্ত বক্তব্য শেষের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দৈনিক ব্যক্তি সাময়িক শ্রমিকদের জন্য সরকারি অধিদপ্তর আমরা ছোট থেকে শুনে আসতেছি জন্মের পর থেকে সত্যের মৃত্যু, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন যা দেখতেছি সত্যের কোনো ভাব। তার কারণ আমরা এত নির্যাতিত নিপীড়িত হচ্ছি, এটা প্রকাশ করার পরও, আমরা এটা প্রমাণ দেওয়ার পরও তারা কোনো কাজ করতেছে। আগে বলতো প্রমাণ দেন, অভিযোগ দেন, এখন প্রমাণও দিছি, অভিযোগ দিছি, বারবার মিডিয়ার মাধ্যমে
আমরা এটা জানান দিচ্ছি, তারপর তাদের জমা করে না। তা আমাদের টাকাগুলো কে খায়? ডিপিডিসি তে দেখেন, আমার প্রতিষ্ঠানের কথা বলি, দৈনিক মজুরি ভিত্তিক যারা আছে তারা তো বৈষম্যের শিকারী, আমরাও বৈষম্যের শিকার আউটসোর্সিং এ যারা আছে। তবে সারা বাংলাদেশে যত আউটসোর্সিং প্রতিষ্ঠান আছে তার চেয়ে সবচেয়ে বেশি নির্যাতিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল আমরা দুইজন লোক অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছে। আমরা নিরলস ভাবে ঢাকা শহর থেকে বিদ্যুৎ সচল রেখে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের জানের কোন নিরাপত্তা নাই। একজন লাইনম্যানের বেতন দেওয়া হয় 20,000 টাকা, আপনার দৈনিক মজুরি ভিত্তিক ঠিকাদার প্রতিষ্ঠান 8,000 টাকা কেটে রেখে 12,000 টাকা অথচ প্রকল্পে উল্লেখ করা আছে এই শ্রমিকের একটা বেতনের 1 টাকাও ঠিকাদার প্রতিষ্ঠান দিতে পারবে। কিন্তু তাদেরকে আমরা লিখিত অভিযোগ দিয়েছি, বারবার জানিয়েছি, আজও পর্যন্ত আমরা সেটা পাই নাই। আমাদের প্রত্যেকটা শ্রমিকের চেক বই, ফুল চেক বই সই নিয়ে, লাঞ্চ চেক সই নিয়ে ঠিকাদার রেখে দিয়েছে। তারা ব্যাংক থেকে টাকা তুলে আমাদেরকে 3 ভাগের 1 ভাগ তারা কেটে রাখছে, 2 ভাগ আমাদেরকে দিচ্ছে। সেফটি আমাদের কিছুই নেই। অথচ প্রতি মাসে লজিস্টিক সাপোর্ট পাবো 66,000 টাকা ঠিকাদারকে দিচ্ছে। সেই 66,000 টাকা 1 টাকার মালামালও আমাদের সেফটির জন্য দেওয়া হয়। সেফটি শু বাবদ 500 টাকা দেওয়া হয়। যে শু পায়ে দিলে, পাড়া দিলে আপনার ওই উপরে গাড়ি গেল কিছু হবে না, অথচ পাড়া দিলে পাওয়ার খুলতে পারি। তো যাই হোক, আমি সকলকে বলবো, সাংবাদিক ভাইদেরকে বলবো, সরকারকে বলবো যে আমাদের এই ন্যায্য দাবিটা দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প এবং আউটসোর্সিং এর ন্যায্য দাবিটা আপনি অতি দ্রুত বাস্তবায়ন করুন। তা না হলে রক্ত যখন দিয়েছি 22 তারিখে রক্ত আরো দেব। ধন্যবাদ। আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করবো না, এরপর আমার বক্তব্য শেষ করলাম। আমাদের প্রথম সারিতে যারা আমাদের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ভাইয়েরা বসে থাকেন, তারপরে এটা প্রেস, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রতিনিধিদের জন্য রাখা হয়েছে, আপনারা দয়া করে পিছনে চলে যান। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি মামুনুর রহমান আনিস ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক ভিত্তিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোহাম্মদ বুরহানুদ্দিন ভাই এবং সদস্য সচিব মিজানুর রহমান বাবুল ভাই, আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব ভাই, আমাদের আইনের লড়াই যিনি করে যাচ্ছেন অ্যাডভোকেট মনিরুজ্জামান স্যারকে, এবং আজকের অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, আজকে আমরা বক্তব্য শুনবো। আমাদের নীতি নির্ধারক লোক, এখানে সর্বোপরের লোক যারা আমাদের অধিকার আদায় করার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন, আমরা তাদের বক্তব্য শুনবো। আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই। আমি শুধু একটা 2টা পয়েন্ট কথা বলে এখান থেকে আমি বিদায় নেব। সেটা হচ্ছে স্বৈরশাসক সরকার দৈনিক মজুরি ভিত্তিক সর্বপ্রথম তাদের যেই
30 দিনের যে আকাঙ্ক্ষা সেই ইরা ছিল, তাদের দৈনিক হাজিরাটা ছিল, সর্বপ্রথম তাদের চাকরিটা কিন্তু দিনের পর দিন একটা পর্যায়ক্রমে তাদেরকে সরকারি করে নিত, কিন্তু সর্বপ্রথম তারা এসে এই দৈনিক মজুরি ভিত্তিক তাদেরকে যে রকম বৈষম্য তাদের উপরে চালাচ্ছে, এখন এই বর্তমান এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার থেকে বেশি বৈষম্য তাদের উপরে করছেন। কারণ আগে কিন্তু তারা বোনাস পাইত, বেতন পাইত, ছুটি পাইত, এখন 2025 সালে যে নীতিমালা তৈরি করেছেন সেখানে তাদেরকে 22 দিনের হাজিরা দেওয়া হয়েছে। অনেক সময় দেখবেন 28 মাসে তাদের বেতন 18 দিনের হাজিরা তারা পাবে। তাহলে 18 দিনের হাজিরা তারা পেয়ে তাদের ঘর সংসার কিভাবে তারা চালাবে? 22 দিনের যে ছুটি বাদ দেওয়ার পরে 22 দিনের তারা যেই বেতনটা পাবে, সেই 22 দিনের বেতন দিয়ে একটা সংসার চালাতে পারে না। তাই আমাদের যে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক যে নীতিমালা, সেই নীতিমালা আমরা সংস্থার চাই অথবা বাতিল করে আমাদের যে ন্যায্য দাবি দৈনিক মজুরি ভিত্তিক, তাদের ন্যায্য দাবি যেন আমাদের কাছে এই মে মাসের মধ্যেই যেন আমরা সেটা পূর্ণবহাল পাই। আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং এর যে দাবি, আমাদের সেই দাবি নিয়েও কিন্তু আমরা 2025 সালে যে নীতিমালা তারা করছেন, সেই দাবির নীতিমালা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যদি কিনা এই দাবি এবং আমাদের যে দাবি তারা যদি এটা বাস্তবায়ন না করে, আমরা কে, কোন দল, কোন কমিটি, আমরা কোনো কিছু মানব না। আমি শুধু আপনাদের একটা কথাই বলে দিতে চাই, আইনের জন্য যেমন লড়বে মনিরুজ্জামান লিঙ্কন স্যার মাঝে, এবং আমাদের এই দাবির জন্য আমাদের জন্য লড়বে জুনায়েদ সাকি। এই মে মাসের মধ্যেই আমরা জুনায়েদ সাকিবের হাত ধরে যেন আমরা আমাদের দাবি বাস্তবায়ন আমরা যেন সকলের হাতে পাই, সেই দাবি নিয়ে আমরা জুনায়েদ সাকিবের কাছে আমরা প্রস্তাব করলাম। আমরা আরেকটা কথা বলে দিতে চাই, মাতৃত্বকালীন ছুটি আপনারা 45 দিন আপনারা ছুটি করলেন। আপনারা 45 দিনে একটা মার ঘাম শুকাইতে এত কম সময়ে হয় না। তাদের মিনিমাম সরকারি লোকের যদি 6 মাস হতে পারে, তারাও মানুষ, আমরাও মানুষ, তাই আমাদেরকে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি সেটা যেন বহাল করা হয়। আমাদের যে দাবি, যদি এই দাবি দৈনিক মজুরি ভিত্তিক এবং আউটসোর্সিং এবং প্রকল্প যারা আছেন সকলকে বলবো, আপনারা সব জায়গায়, সব প্রতিষ্ঠানে, সবার সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ যদি এই কয়েকদিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করে, কে কোন সংগঠন করে সেটা দেখার সময় নাই। সাথে সাথে আমরা রাজপথে নেমে আমাদের দাবি বাস্তবায়ন করে ইনশাআল্লাহ করে দেব। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন এবং সামনে যেন আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে দিতে পারি, সেটা লক্ষ্য নিয়ে আমরা সবাই কাজ করে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, শ্রমজীবী মেহনত মানুষের জন্য যিনি আইনি লড়াই করে এসেছেন দীর্ঘদিন যাবৎ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সম্মানিত আইনজীবী, আইন অঙ্গনের উচ্চ নক্ষত্র, বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মানিত আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ
সম্পূর্ণ দিগ্বিজয়মূলক বক্তব্যের জন্য আমরা সালাম জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন এবং সমসাময়িক কালে বাংলাদেশের জীবিত মানুষের মধ্যমণি এবং যার কণ্ঠ শোনার জন্য আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গাতে দেখেছি, যখন সবাই কথা বলে মানুষ বুঝতে থাকে সাকিব ভাই কোথায়। মানুষের জন্য উচ্চস্বরে কথা বলা, মানুষের অধিকার নিয়ে কথা বলা এবং মানুষের মনের কথা, হৃদয়ের কথাকে জাতির সামনে উঠে ধরার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন, মাঠের নেতা, মানুষের নেতা, আমাদের সবার শ্রদ্ধেয় সাকিব ভাই উপস্থিত আছেন। দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখুন, আজকে মূলত যে দৈনিক যে শ্রমিক, যে সাময়িক যে শ্রমিক কল্যাণ পরিষদ, তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এবং আমরা মূলত একটি সংবাদ সম্মেলনে এসেছি। এটা কোনো আলোচনা সভা না, যদিও কথা বলতে গেলে আমাদের আসলে সংবাদ সম্মেলন এবং আলোচনা সভা দুটোর মধ্যে একটু পার্থক্যটা করাটা কঠিনই হয়ে যাবে, কারণ আমাদের তো অনেক কথা জমে আছে। আমরা কথা বলার সুযোগ সবসময় পাই না। আমরা সাধারণ মানুষ, সাধারণ একটা সরকারি অফিসে যাই, সেই অফিসেও আমাদের সবার আগে যেতে হয়, কথা বলার কিছু নাই। আবার সবার শেষে আমাদেরকে আসতে হয়। আমাদের ঘাড়ে থাকে আমাদের পরিবারের বোঝা, যে পরিবারের চালাইতে আমাদের হিমশিম খেতে হয়। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সরকারি প্রতিষ্ঠানে আমরা সেবা প্রদান করে যাচ্ছি। আমরা হচ্ছে সেই একটি অংশ, তাদেরই একটি অংশ। সুতরাং আমাদের বলার অনেক কিছু আছে এবং আজকে যখন আপনারা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনাদের সামনে পেয়েছেন, আপনারা অনেক কথাই বলেছেন এবং এই নীতিমালার যে বিষয়গুলো আছে, আমি অবশ্যই আমার কথা দীর্ঘায়িত করবো না। আমরা আমাদের প্রধান অতিথির কাছ থেকেই শুনবো এবং তার বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের উৎসাহ দিবে, অনুপ্রেরণা দিবে এবং আমার মনে হয় যে আপনাদেরকে স্বপ্ন দেখাবে এবং সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দৈনিক মজুরি ভিত্তিক ভাই বোনেরা, আপনারা জানেন যে আপনাদের জন্য একটি বৈশাখী উপহার 2025 সালের একটি নীতিমালা সাময়িক শ্রমিক হিসাবে আপনাদেরকে অভিহিত করা হয়েছে, যেটা আপনারা আগে ছিলেন কাজ নাই, শ্রমিক নাই, অর্থাৎ নো ওয়ার্ক নো পে বেসিস। সেটাকে আপগ্রেড করে সংস্কার করে আসলো সাময়িক শ্রমিক। আচ্ছা, আপনারা বলুন তো, একটা সাধারণ সেন্সে যদি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা এখানে যারা আছেন, সাময়িক শ্রমিক বলতে আমরা আসলে কি বুঝি? সাময়িক কাজ বলতে আমরা আসলে কি বুঝি? কয় ঘন্টা, কয় দিন, কয় মাস, কয় বছর বা যুগের পর যুগ আপনারা যারা আছেন 40 বছর কাজ করছেন, 10 বছর কাজ করছেন, 20 বছর কাজ করছেন, 15 বছর কাজ করছেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সেবা দিচ্ছেন, রাষ্ট্র কি আপনাকে সাময়িক শ্রমিক হিসাবে ট্যাগ লাগাইতে পারে? দেখুন, আমরা এই দেশের নাগরিক, একটি স্বাধীন দেশের নাগরিক এবং সরকারি প্রতিষ্ঠানে আপনি সেবা দেন। সরকার সাধারণ মানুষের রাজস্ব থেকে আপনাদেরকে সেবা মূল্য দিয়ে থাকেন। সেখানে দীর্ঘদিন কাজ করার পরে যদি আপনাদেরকে বলা হয় সাময়িক শ্রমিক, আপনি 22 দিনের বেশি যেতে পারবেন না। আপনার কোনো উৎসব কথা, বোনাস ভাতা বিষয়ে কিছু বলা থাকবে না। আপনার কোনো ছুটির বিষয়ে বলা থাকবে না। সাকুল্য বেতনের মধ্যে কতটুকু কাটবেন, কতটুকু দিবেন, কিছু উল্লেখ থাকবে না। এটা কি কোনো নীতিমালার পর্যায়ে পড়ে? একটি নীতিমালা কি? নীতিমালাটাকে আমরা কিভাবে বুঝি? একটি নীতিমালার একটা গাইডলাইন। সেই গাইডলাইনে আপনি কোথায় ঢুকবেন, কি করবেন, কিভাবে বাইর হবেন, প্রত্যেকটা বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এখানে কি সেইটার কোনটার উপস্থিতি আছে? উপরন্তু কি করা হলো, শ্রমিকের সংজ্ঞায় আপনাদেরকে বাংলাদেশে প্রচলিত আইনে যে শ্রমিকের সংজ্ঞা আছে, বাংলাদেশে যে লেবার ল আছে, বাংলাদেশে সেই লেবার ল, সেই শ্রমিকের সংজ্ঞার মধ্যেও আপনি পড়লেন না। দেখুন, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের একটা কনস্টিটিউশন আছে, আমাদের একটা সংবিধান আছে। সংবিধানে আমার নাগরিকদের অধিকারের কথা বর্ণিত আছে, নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে এবং রাষ্ট্র সেই অধিকারগুলো পরিপালন করতে বাধ্য।
সরকারি অফিসে আপনি আমাকে নিয়োগ দিবেন, এই নীতিমালার সব থেকে আশ্চর্য যে বিষয়গুলো সেখানে বলা হয়েছে 2025 সালের আউটসোর্সিং নীতিমালায় যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদেরকে যে করানো যাবে না। দেখুন, দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করার অভিজ্ঞতায় আমি বলতে পারি 2025 সালের আউটসোর্সিং নীতিমালায় যদি কোনো কাজের মধ্যে আপনাদেরকে না আসে তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? আপনি একটা অফিসে যাচ্ছেন, আপনাকে তো বুঝতে হবে। আপনি যখন ডোমেস্টিকে কোনো মানুষকে কাজে নিয়োজিত করেন সাময়িকভাবে, তখন তো তাকে বলেন যে তোমার কাজ এই 2টা অথবা এই 3টা, এই জন্য তুমি এই টাকা প্রাপ্ত হবে। সবাই তো আমরা এই বিষয়টাতে অভ্যস্ত। তো আমার কাজটা কি? আমি যদি জানতে না পারি যে আমার কাজটা কি, তাহলে অফিসে গিয়ে এক অফিসার আমাকে একদিকে পাঠাবেন বা আরেকজন আরেকদিকে লাইভ এর মাপে একটি ফুটবলের মতো যদি একটা সরকারি অফিসে আমি যাই, তাহলে আমার কনস্টিটিউশনাল রাইটটা কোথায়? সংবিধান তো বলেছে প্রত্যেকের শ্রমের অধিকার থাকবে, প্রত্যেকের নাগরিক অধিকার থাকবে, আইন অনুযায়ী প্রত্যেকের সাথে সমান আচরণ করতে হবে। এটা কি সমান আচরণ হলো? না, সমান আচরণ হলো না। সুতরাং আমরা মনে করি যে এই 25 সালের এই যে নীতিমালা, যেটা 2003 সালের নীতিমালাটাকে আরো সংস্কার করা হলো, এই নীতিমালা প্রণয়নের সাথে যারা জড়িত ছিলেন অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো গভীরভাবে দেখতে হবে। এবং এখানে যে ইনকনসিস্টেন্সি যেটা আছে, অপ্রাসঙ্গিকতা যেটা আছে, এবং যেখানে বিভিন্ন ভাবে যেগুলো উল্লেখ করা হয়নি সেগুলো স্পেসিফিক করতে হবে। অবশ্যই একটা মানুষের বেতন বোনাস পাওয়ার অধিকারটা একটা মানুষের একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই পড়ে। এটা যদি না করা হয়, একই অফিসে আপনি যেভাবে অ্যাপয়েন্ট করুন না কেন, আপনি সাময়িক বলুন, নো পে বেসিস করুন, আপনি আউটসোর্সিং বেসিস করুন, যেভাবেই করুন না কেন, আমি তো একটা সরকারি অফিসে সরকারি সেবা দিয়ে যাচ্ছি এবং রাজস্ব থেকে আমার বেতন দেওয়া হচ্ছে, তাহলে কেন আমার সাথে এই বৈষম্য? সুতরাং আমরা অবশ্যই চাইবো আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবশ্যই আমাদের আরো আলোচনা হবে, তখন আমরা ডিটেইলস বলবো। আমরা একটা বিষয় আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা একটা বিষয় অ্যাসিওরেন্স চাইবো যে এই সাধারণ অবহেলিত যে মানুষগুলো যাদের আইনি প্রতিকার নেওয়ার পথটাও এই নীতিমালায় বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তাদের প্রতি শ্রম আইন প্রযোজ্য হবে না। আচ্ছা বলুন তো, আপনার প্রতি যদি শ্রম আইন প্রযোজ্য না হন, একজন আইনজীবী হিসাবে আমি আপনাকে বলতে পারি, আপনাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আদালতে গেলে বলবে যে এই দেখেন সরকার তো বলছে আপনার এই জায়গা নাই। দেশের এপেক্স কোর্টে গিয়ে যদি বলা হয়, তাহলে বলে কই যাবেন? জায়গাটা কোথায়? তো কোনো প্রাইভেট প্রতিষ্ঠান না, রাষ্ট্র একটা ওয়েলফেয়ার এস্টেট কি করবে? রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে, সুযোগ সুবিধা প্রদান করবে এবং সেইগুলো নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং রাষ্ট্র যদি সুযোগ সুবিধা কার্টেল করে দেয়, সুযোগ সুবিধা সংকুচিত করে আইন করে, নীতিমালা করে, সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয়। সুতরাং এই নীতিমালাটা কোনোভাবেই আমার শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করে না। অনতিবিলম্বে এই নীতিমালাটি সংশোধন করে তাদেরকে, একটা সাময়িক শ্রমিক যদি 10 বছর কাজ করে, আমার একজন মহিলা শ্রমিক যদি একটা অফিসে 5 বছর কাজ করে, আপনি দেখেন তার একটা মাতৃত্বকালীন ছুটি পাওয়ার রাইট এটা কিন্তু চলে আসে। এই রাইটে কোনোভাবে কার্টেল করতে পারে না। এমন তো না যে আপনি আজকে করলেন কালকে আর নাই। সুতরাং এই অধিকারটা দিতে হবে, তার বেতন বোনাসের অধিকারটা দিতে হবে, কারণ তাকে চলতে হবে এই দেশে। আপনি একটা অফিসে দিচ্ছেন, সেখানে চরম বৈষম্য, এগুলো মানা যায় না। তো এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করবেন। সাথে সাথে শ্রমিকের যে অধিকার এবং আইনি প্রতিকার পাওয়ার অধিকার সেটা ফিরিয়ে দেবেন। এই বিষয়গুলো নিশ্চিত করে অচিরেই আমরা মনে করি যে এই আইনটা বা এই নীতিমালাটা সংশোধন হয়ে পরিপূর্ণভাবে একটা নীতিমালা আমাদের সঙ্গে আসবে এবং আমরা সেই সুফলটা এক রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনারা ভোগ করতে পারবেন। এবং আইনি অধিকার দেখুন, আউটসোর্সিং নীতিমালায় যে 45 দিন করা হয়েছে, আচ্ছা আপনি বলুন তো, সরকারি একজন কর্মচারী যেন মহিলা আছেন, উনি 10 মাসে একটি সন্তান যদি জন্ম দেন, আমার প্রাইভেট প্রতিষ্ঠানে আমরা যারা কাজ করি আমাদের কি 5 মাসে জন্ম দিতে হয়? বলেন এই বৈষম্য এটা কি প্রাকৃতিক কিভাবে হয়? কোন মাথা থেকে আসে? যেখানে শ্রম আইনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আগে এবং পরে মিলে 120 দিনের ছুটি পাবেন, এবং এখানেও সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা 180 দিনের ছুটি পেয়ে থাকেন। 120 দিনের ছুটিটা দেওয়া আপনাদের প্রতিও প্রযোজ্য, তাহলে কেন আইন দ্বারা সেটাকে 45 দিন কোন আইনে কোন যুক্তিতে করা হলো? এবং আপনারা শুনে খুশি হবেন, এই বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে আদালতে চ্যালেঞ্জ করেছি এবং আশা করি আমরা আইনি লড়াই যে অবশ্যই আপনাদের কোম্পানিটাও বাতিল করতে হবে। এটা যে একটা দ্বিতীয় পক্ষকে, আচ্ছা আপনারা বলেন আমাদের দেশের অবস্থা কি এতই আমরা আপগ্রেড হয়ে গেছি,
আমাদের দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা কি এতই কমে গেছে, আমাদের দেশের বেকারত্বের সংখ্যা কি এতই কমে গেছে যে সরকার যদি কোনো প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দিতে চায় তাহলে তৃতীয় একজন ব্রোকারকে দায়িত্ব দিতে হয়? না, এটা কি রিক্রুটিং এজেন্সি? সরকার আমাদেরকে দোকান করতেছে। এটা কি রিক্রুটিং এজেন্সিকে বসিয়ে দেওয়া হয় যে আমার অফিসে আমার 50 জন লোক নিয়োগ দেওয়া হবে, আমি এই দেশে চাকরি করার মতো কোনো লোক খুঁজে পাচ্ছি না, সুতরাং তুমি কোম্পানি তুমি যে খুঁজে নিয়ে আসো তারপরে আমি তাদেরকে এখানে জব দিব? বলেন আমাদের কি এই পরিস্থিতি কি আমাদের দেশে আছে? অথচ এই ঠিকাদারের কাজটি কি মিনিমাম দায়িত্বটাও তারা পালন করেন না, এবং তারা বরঞ্চ করেন কি প্রত্যেকটা সময় বেতন নিতে গেলে তাদেরকে কিছু দিতে হয়, আর রিনিউ করার সময় দিতে হয়, কেউ কোনো বিপদে পড়লে সেখান থেকে তার কোনো দায়িত্ব। তাহলে এই ঠিকাদারের কাজটা এই কোম্পানির কাজটা। সুতরাং আমরা সার্বিক বিষয় নিয়ে আমি একজন আইনজীবী হিসেবে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, আপনাদের সাথে অতীতে যেমন ছিলাম আপনাদের সাথে আছি, অবশ্যই আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে থাকবো, এবং সাথে সাথে আজকে আমাদের যে প্রধান অতিথি আছেন তার হাত ধরে আপনারা এই কথাগুলো আপনাদের বক্তব্যগুলো আশা করি যে সরকারের ঊর্ধ্বতন মহলে যারা নীতি নির্ধারণের সাথে জড়িত আছেন, যারা এই নীতিমালা প্রণয়নের সাথে জড়িত আছেন, অচিরেই তারা এই বিষয়টি সংস্কার করে এই বিষয়টাকে আরো রেকটিফাই করে একটি সুন্দর নীতিমালা যেখানে আপনাদের অধিকারটা সংরক্ষিত হয় সেই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। তো আমরা অবশ্যই আপনাদের সবার মধ্যমণি জোনায়েদ সকি ভাইয়ের কথা শোনার জন্য আমি নিজেও বসে আছি, আমি নিজেও অপেক্ষা করছি। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মহাজন দীপক ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। তার বক্তব্য শোনার জন্য আপনারা সকাল থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, রামপথের মহাপ্রশাসনিক আন্দোলন সংগ্রামের বীর সেনানী, শ্রমজীবী মেহনত মানুষের কণ্ঠস্বর, গণসংহতি আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রধান সমন্বয়কারী জোনায়েদ সকি ভাই। উদাহরণ আহ্বান জানাচ্ছি জোনায়েদ সকি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য। বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আয়োজিত আজকের এই বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহমুদ রহমান হানি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন সহ আপনারা যারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আপনারা আপনাদের নিজেদের সমস্যাগুলি তুলে ধরেছেন এবং আপনাদের সাথে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা এবং আপনাদের ক্ষেত্রে কি অন্যায় হচ্ছে সেই প্রসঙ্গগুলো বলেছেন। অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন যে আমাদের এখানে সাংবিধানিকভাবে নাগরিকের যে অধিকার স্বীকৃত আছে সেই অধিকার মর্যাদা তার সাথে অসঙ্গতিপূর্ণ আইন তো থাকতে পারে না। সংবিধান হচ্ছে মৌলিক আইন,
এবং সংবিধানের সাথে যা কিছু অসঙ্গতিপূর্ণ সেই অসঙ্গতিপূর্ণ জিনিস বাতিল হবে, সংবিধান বাতিল হবে। আমরা নতুন সংবিধানের মৌলিক সংস্কার করে একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে চাচ্ছি। বিদ্যমান সংবিধানেও যে প্রশ্নগুলো মানুষের মর্যাদা এবং অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে তার সাথে সঙ্গতি নাই, তাকে সরাসরি খারিজ করে দেয়, এইরকম আইন খোদ সরকার তৈরি করে বসে। রাষ্ট্র সরকারের কাজ হচ্ছে তার নিজের আইন সুরক্ষা দেওয়া, নিজের আইন অনুযায়ী কাজ করা। তো সরকার রাষ্ট্র যদি নিজেই আইন ভঙ্গ করা শুরু করে তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে আমরা সেটা দেখেছি গত বহু বছর ধরে। এত বড় অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, এত আত্মত্যাগ এবং এরপরে যে একটা নতুন বাংলাদেশের যাত্রা মানুষ প্রত্যাশা করে। 9 মাসে এসে যখন আউটসোর্সিং কর্মচারীদের নীতিমালা আমরা দেখি, আবার তার সাথে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের সাময়িক কর্মচারী হিসেবে উল্লেখ করে তাদের জন্য একটা নীতিমালা যুক্ত করে দিতে দেখি, এবং সেইখানে যখন অনেকগুলো মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, নাগরিকের একেবারে যে অলঙ্ঘনীয় অধিকারগুলো সেগুলো লঙ্ঘন করে ফেলা হয়, তখন বুঝতে হয় যে আমরা বোধহয় নতুন যাত্রায় পুরোপুরি ঢুকতে পারছি না। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা গত 1 মেতে একটা শ্রমিক সমাবেশ সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেইখানে তিনি বলেছিলেন শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা না হয় তাহলে নতুন বাংলাদেশ তৈরি হবে না। শ্রমিকের অধিকার, কর্মচারীর অধিকার প্রতিষ্ঠা না হলে যদি নতুন বাংলাদেশ না হয়, তাহলে আপনার সরকারের অধীনে আমরা আবার দেখতে পাচ্ছি যে শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না, কর্মচারী হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। আপনারা লক্ষ্য করে দেখেন, আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী? তারা কি শ্রমিক? কি তারা? এমনকি দৈনিক মজুরি ভিত্তিক মজুরির কথা যখন আপনি বলেন তাহলে সেটা শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য, এটাই আপনার আইন। কিন্তু আপনি বলবেন দৈনিক মজুরি, কিন্তু তাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিবেন না, আবার কর্মচারী হিসাবে স্বীকৃতি দিবেন না। কারণ আপনি কর্মচারী হিসাবে যদি স্বীকৃতি দেন তাহলে তার ইউনিয়ন করার অধিকার আছে। আপনি যদি শ্রমিক হিসাবে স্বীকৃতি দেন তাহলে তার ইউনিয়ন করার অধিকার আছে। কিন্তু এরা কেউ ইউনিয়ন করতে পারে না। এই যে শ্রম আইন, তাতে তারা কি এই আউটসোর্সিং কিংবা দৈনিক মজুরি ভিত্তিক তারা কি ইউনিয়ন করতে পারবে না? অথচ আপনি তাদেরকে শ্রমিক অথবা কর্মচারী হিসেবেই কাজ করাচ্ছে। তাহলে রাষ্ট্র তার নিজের নাগরিকদেরকে এমন ভাবে আইন করছে যে তার নিজের পরিচয় কি, পেশাগত পরিচয় কি, সেইটা তারা নির্দিষ্ট করছে না। মাঝে মাঝে যেমন রাষ্ট্র, এক রাষ্ট্র আরেক রাষ্ট্র মাঝখানে যে জায়গা থাকে যেটাকে নো ম্যানস ল্যান্ড বলে, মানে ওইখানে কোনো পরিচয় নাই। বাংলাদেশ ভারত সীমান্তের মাঝখানে নো ম্যানস ল্যান্ড আছে, ওইখানে দাঁড়ালে আপনি ঠিক কোন দেশের মধ্যেই না, ওই রকম কোন দেশের নাগরিক না। তেমনি আপনারা এখন পেশাগত ভাবে বাংলাদেশের শ্রমিক না, কর্মচারী না, আপনারা যে পেশাগত ভাবে কি, এটাই রাষ্ট্র আপনাদেরকে বলছে। এইরকম অন্যায় অমানবিক জিনিস চলতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় শ্রম উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। সরকারই যদি
তার নিজের অফিসের কর্মচারীদের, প্রথমত আপনি যদি তাদের পরিচয় নির্দিষ্ট করতে না পারেন তো নিয়েন না কাজে। কাজে নিয়েছেন কেন? কারণ আপনাদের তাদের লাগে। এই দৈনিক মজুরি ভিত্তিক ছাড়া কিংবা আউটসোর্সিং ছাড়া আপনাদের অফিস চলে না। চললে তো নিয়োগ দিতেন না। বিশ্বব্যাংক বলেছে টাকা কমাও, খরচ কমাও, তাই আপনারা তাদের যে সরাসরি নিয়োগের অধিকার সমেত নিয়োগের জায়গায় সেটার বদলে এই আউটসোর্সিং মানে পদ্ধতি আমদানি করেছেন, দৈনিক মজুরি ভিত্তিক পদ্ধতি আমদানি করেছেন। এটা আগেও কানা মনা বলা হতো, কাজ নাই মজুরি নাই, অথবা কি জানো এখন এইভাবে আপনারা যেভাবে তাদেরকে নিয়োগ দিয়েছেন, এই নিয়োগ আসলে কোনোভাবে ন্যায্য হতে পারে না। প্রাইভেট সেক্টরে এইসব যখন নিয়োগ দেওয়া হয় তখন আমরা তার বিরোধিতা করি যে সেখানে অধিকার হরণ করা হচ্ছে। আর খুব সরকারি অফিসেই যদি অধিকার হরণ করা হয় তাহলে অধিকারকে প্রতিষ্ঠা করবে, সেই জায়গাটা নীতি নির্ধারকরা আবারও ভাববেন। কারণ এই নতুন বাংলাদেশের যাত্রায় এটা কেবলমাত্র কতিপয় লোকের না, এই দেশের শ্রমিক কর্মচারী, এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষ, এই দেশের কৃষক ক্ষেত মজুর, তারাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাদের লড়াইয়ের কারণে এই দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ সংগ্রামে তারা দেশের চাকা চালু রাখে বলেই এই দেশ এগিয়ে যাচ্ছে। তাদেরকে বঞ্চিত রেখে কিংবা তাদের দিকে উদাসীন থেকে আপনারা বড় বড় সমস্যার সমাধান করছেন, এইটা যারা বলেন বা ভাবেন তারা আসলে মানুষকে বিভ্রান্ত করেন, মানুষকে ভুল চিন্তা পরিচালিত করেন, এটা প্রতারণাও করেন। কারণ যেই দেশে গরিব মানুষ, মেহনতি মানুষকে গরিব করে রাখা হয় অর্থের দিক থেকে, সেই দেশকে উন্নতি করতে পারে না। একটা দেশের অর্থনীতি চলে কি কেনা বেচার মধ্য দিয়ে, পণ্য উৎপাদন হয়, এই ধরনের অর্থনীতি। তো পণ্য উৎপাদন করবে যদি কেনার লোকই না থাকে, কেনার সামর্থ্যই না থাকে, তাহলে সেই অর্থনীতি পারবে না। তাহলে সাধারণ মানুষের কাছে যখন অর্থ যায়, তাদের যখন ক্রয় ক্ষমতা বাড়ে, তাদের জীবনে যখন স্বচ্ছন্দ আসে, তখন আসলে দেশের অর্থনীতি বড় হতে থাকে। কারণ একজন লোকের কাছে যত টাকাই আপনি দেন, সে কত টাকা খরচ করবে, আর সেই টাকা একটা অংশ যদি আপনি সারা দেশের মানুষের মধ্যে অর্জন করেন, তাহলে সারা দেশের এই 18 কোটি মানুষ তারা প্রত্যেকেই কিন্তু নেতা হয়ে উঠবে, তারা দেশের বাজার বড় হবে। কর্মসংস্থান করতে চান তাহলে দেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার, তাদের যথাযথ ন্যায্য মজুরি কিংবা বেতন, সেইগুলো না দিয়ে, সেগুলো প্রতিষ্ঠা না করে উন্নতি করা যায় না। কতিপয় লুটেরার, কতিপয় বড় লোকের দ্বারা কোন দেশ এগোতে পারে না। এই বাংলাদেশে আপনাদের বিবেচনা করতে হবে যে যখন বড় বড় কর্মকর্তাদের যে ধরনের সুযোগ সুবিধা তারা নেন, সেইটা কতটা ন্যায্য, সেই প্রশ্ন যদি আমরা নাও তুলি, আপনাদের বিবেকে কিংবা একটা বিবেচনার মধ্যে থাকে না যে যে আউটসোর্সিং কর্মচারী কিংবা যে দৈনিক মজুরি কর্মচারী আপনার অফিসেই কাজ করছে, যাকে ছাড়া আপনার চলে না, তার একটা জীবন আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তাদের বাসস্থানে থাকতে হয়, খেতে হয়, লেখাপড়া করাতে হয়, সন্তানদের অসুস্থ হলে চিকিৎসা করাতে হয়, তার জীবনের একটা পরিচয় আছে, সম্মান আছে, তার সমাজ আছে, সে কোথায় কাজ করে, পরিচয় কি, আজ এখানে আছে, কাল দুবার চাকরি, তার সমাজে তার কোনো অবস্থানই আর থাকে না, তার সন্তানরা তার পিতার কাজের পরিচয় দিয়ে দিল। এই সমস্ত সংকটের মধ্যে আপনারা তাদেরকে ফেলছেন।
এইসব বিষয় বিবেচনা করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্র ছিল না, এবং এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী 20 দিন না করে 22 দিন করে, তাহলে তাকে তো ছাঁটাই করে দেওয়া হবে। এটা কি হবে? কে ছাড়াবে? 22 দিনে কাজ করে যদি কেউ তার নিজের প্রয়োজনীয় বেতন মজুরি পায়, তাহলে সে তো মানে শখ করে আরো 8 দিন কাজ করতে পারে। মানুষের বিশ্রাম দরকার। তাহলে 22 দিন 16 ঘন্টা পর্যন্ত তাদেরকে কোনো বোনাস দেওয়া হয় না। তাহলে এইগুলো যদি চলতে পারে না, আরে গার্মেন্টস কারখানা থেকে শুরু করে শ্রমিকরাও তো আন্দোলন করে অনেক জায়গা তৈরি করেছে, সেইখানে তারা কর্মঘণ্টার যে বেতন পান, ঘন্টার জায়গায় 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করানো হচ্ছে, 22 দিনের জায়গায় 30 দিন কাজ করানো হচ্ছে, কিন্তু কোনো বাড়তি টাকা তাদের দেওয়া হবে যে তাদের নির্ধারিত মজুরির বাইরে কোনো বাড়তি তাদের প্রাপ্য কিংবা কোনো সুবিধা তারা পাবে না। বোনাস, ছুটি এবং ইউনিয়ন করার অধিকার, এইগুলো প্রত্যেকেই আজকে পেশাগত মৌলিক অধিকার। এইগুলো থেকে কোনো অবস্থায় কাউকে বঞ্চিত করা যাবে না। এইগুলো যখন আজকে বিভিন্ন কলকারখানায় প্রাইভেট সেক্টরে আমরা দাবি তুলছি, অথবা সরকারি অফিসগুলোকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই চেষ্টা করছি, কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। কাজে আমরা পরিষ্কার করে বলি যে আপনাদের এই জায়গায় অবশ্যই পরিবর্তন হবে। আমাদের কর্মঘণ্টা নির্দিষ্ট থাকতে হবে, কর্মঘণ্টার বাড়তি যদি কাজ হয় ঘন্টা ওয়ারি বোনাস তাদের পেতে হবে এবং ওভারটাইম পেতে হবে। তারপরে তাদের প্রতিটি উৎসবে বোনাস পেতে হবে। 2003 সালে লেখা ছিল যে তারা বিভিন্ন উৎসবে বোনাস পেতে পারে। এখানে এসে আপনি লিখে দিচ্ছেন যে নির্ধারিত মজুরির বাইরে আর কোনো সুবিধা তারা পাবে না। আপনি তো এটা লিখতে পারেন না, যে অধিকার আপনি নিয়ে যেতে পারেন না। বয়স সীমা 18 থেকে 58, 18 থেকে 58 আপনি করছেন, তো বয়স সীমা 18 থেকে 58 কেন নির্ধারণ করছেন? আপনি যা বলেছেন বয়স সীমার মধ্যে যে যদি কেউ শারীরিকভাবে সক্ষমতা থাকে, শারীরিকভাবে যদি সক্ষম 58 বছরের পরেও কেউ পায়, তাহলে তাকে আপনি দৈনিক মজুরি ভিত্তিক কাজ করাতে বাধা দিবেন কেন? তাকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলেন। তার কোনো পেনশন নাই, তার কোনো টাকা জমানোর কোনো ব্যবস্থা নাই। 58 বছর পরে তিনি কোন কাজ করবেন? যে কাজের জন্য উনি দক্ষ হয়ে উঠলেন, ওই বয়সে গিয়ে তিনি নতুন কি কাজের আবার দক্ষ হবেন? সামাজিক বিবেচনা বলে একটা কথা আছে, আমাদের সমাজ দিয়ে তো ভাবতে হবে। এটা ব্যবসা প্রতিষ্ঠান না, সরকারি অফিসগুলো কি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে লাভের হিসাব করবে? তাকে তো মানুষটা নিয়ে ভাবতে হবে। ইউনিয়ন তার অধিকার করতে বলেই যাচ্ছে যে বিশ্ব ব্যাংকের ফর্মুলা হচ্ছে এইসব অধিকার কাটন করো এবং খরচ কমাও, এবং আপনারা এগুলি শুনছেন। আপনারা শুনে এক দেশে 2 আইন চালু করেছেন, এবং এইটা রাষ্ট্রের জন্য ভীষণ রকম ক্ষতিকর। কারণ সরকার নিজেই যদি তার নিজের ক্ষেত্রে এক দেশে 2 আইন চালায়, একই অফিসে 2 আইন চালায়, এর চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে? কাজেই সরকারি অফিসগুলোতে এই বৈষম্য আর চলবে না। বৈষম্য নিরসন করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে। এখন শেষ কথা বলি, আন্দোলন সংগ্রাম করতে হবে, সংগঠন লাগবে। আপনারা সরকারি অফিসে কাজ করেন, শৃঙ্খলার সাথে আপনাদের দাবি দাওয়া পেশ করবেন, আপনারা ঐক্যবদ্ধ হবেন, সংগঠন করেন এবং নিজেরা আপনাদের এই দাবি অব্যাহত রাখেন। আমরা আশা করি যে এইসব দাবির ভিত্তিতে আমরা ধাপে ধাপে দাবিগুলো আদায় করতে পারব। আপনারা দেখছেন কয়েকদিন আগে আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে
কোন নীতিমালা কিছুই তেমন কিছু ছিল না। সেখানে অনেকগুলো প্রসঙ্গ কিন্তু তারা আমলে নিতে বাধ্য হয়েছে। অনেকগুলো প্রসঙ্গ এখন অর্জিত হয় নাই, সেই সব প্রশ্ন নিয়ে আন্দোলন চলবে। মনে রাখবেন যে আন্দোলন দাবি দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার অধিকার আদায় করে নিতে হয়, এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি হয়। কাজেই সেই জায়গাতে শৃঙ্খলা বজায় রাখা আপনাদের কর্তব্য। এবং একই সাথে এটাও মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা, পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্রকারীরা তারা নানান ভাবে নানান পথ পেতে বসে থাকে কিভাবে ফায়দা তোলা যায়। সেই সব ফায়দা কিংবা মুনাফিকদের বিষয় আপনাদের সতর্ক, আপনাদের আন্দোলনকে যাতে কেউ ভিন্ন পথে চালিত করতে না পারে, আপনাদের আন্দোলনকে যাতে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে। আপনাদের আন্দোলন নিজেদের অধিকার, নিজেদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য এবং সামগ্রিকভাবে দেশের মধ্যে গণতান্ত্রিক অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সেই লড়াইয়ের সাথে আমরা আমাদের দলের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমি আপনাদের লড়াইয়ের সাথে আছি, থাকবো যতক্ষণ একটা লড়াই। অনুরোধ করবো যে এই যে দাবিগুলো তোলা হয়েছে, এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি, এবং এই দাবিগুলো আপনারা বিবেচনা করে নতুন করে নীতিমালা তৈরি করবেন এবং বাজেটের আগেই সেই নীতিমালা তৈরিতে মনোযোগ দিবেন, সেই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাকিব ভাইকে। সবাই বক্তব্য সবাই বলছেন, দয়া করে আমাদের দাবি দাবা সম্বলিত আমাদের সম্মানিত আহ্বায়কের বক্তব্য এখনো বাকি আছে। উনি বক্তব্য দিয়ে আমরা দাবি দাবা উত্থাপন করে সাংবাদিকের সামনে সভা সমাপ্তি ঘোষণা করবেন। এরপর যে সারা বাংলাদেশের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের প্রণের দাবি দাবা নিয়ে লিখিত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ বরুদ্দিন ভাইকে ওনার লিখিত বক্তব্য নিয়ে আসার জন্য ওনাকে আহ্বান জানাচ্ছি।